নমস্কার, রেডিও নিউ টাউনের ৩০১ নম্বর স্টলে আবারও আপনাদের স্বাগত জানাই। বইমেলায় এই এত গান, এত শব্দ, তার মাঝেও যারা শব্দ নিয়ে প্রত্যেক মুহূর্ত কাজ করেন, যারা শব্দে ছবি আঁকেন, তাদের সঙ্গে করে আমরা বারবার ফেরত আসছি আপনাদের কাছে। এখন আমার সঙ্গে আছেন সৌভিক গুহ সরকার। সৌভিক দা, অনেক অনেক স্বাগত আপনাকে রেডিও নিউ টাউনের স্টলে। ধন্যবাদ জানাই। এবং আমরা এই যে প্রাণবন্ত বইমেলায় এসে উপস্থিত হয়েছি, এটা খুব আনন্দের। সৌভিকদার পরিচয় দিতে গেলে একটা সমস্যাটা তো আমার হয়, কারণ সৌভিকদাকে কি নামে অভিহিত করব? কবি সৌভিক সরকার, নাকি আমরা যারা এই রেডিও জকি বলে নিজেদের পরিচয় দিই তাদের অনেক আগে আইডল হয়ে গেছে সৌভিকদা, এবং নাকি বলবো গবেষক সৌভিক সরকার। তিনি নিত্য নৈমিত্তিক সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি অমুক জায়গায় যাচ্ছেন, সেই জায়গার ইতিহাস খুঁজে আনছেন, কখনো তিনি কোনো সাহিত্যিক লেখকের অজানা তথ্য খুঁজে বের করছেন। আজকে আমি মূলত সৌভিকদা তুমিই বলছি, যেটা আমি তোমাকে সাধারণত বলি, তোমার লেখালেখি, তোমার সাহিত্য যাপন, সেটা নিয়ে কথা বলতে চাই। তোমার এই লেখালেখির প্রতি ভালোবাসা, পড়াশোনা তো তুমি নিয়মিত করোই আমরা জানি, এই লেখালেখির প্রতি ভালোবাসাটা ঠিক কবে থেকে বা কিভাবে জারিত হলো? এটা শৈশব থেকেই শব্দের প্রতি ভালো লাগা, আসলে ছিল ছন্দের প্রতি ভালোবাসা। তাল জিনিসটা আমার বরাবর ভীষণ প্রিয়, এবং কবিতার মধ্যে যেহেতু একটা ছন্দ থাকতো, মূলত তখন রবীন্দ্রনাথের কবিতাই পড়ছি, তা সেইখানে এই যে ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল, এই যে ছন্দ, এইটা আমাকে ভীষণ আকর্ষণ করতো। তো এই ছন্দটা হয়তো ভেতর থেকে শব্দ বার করে নিয়েছে, এবং আস্তে আস্তে বাংলা সাহিত্য, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর রামায়ণ, মহাভারত, এগুলো সব আস্তে আস্তে ঢুকেছে। তো এইভাবেই বোধহয় কখন বীজ পড়েছে, তার থেকে অঙ্কুর বেরিয়েছে, নিজেই হয়তো জানি না ভালো করে। সৌভিকদা, আমরা জানি যে তুমি বহু লেখক, বহু জায়গা, তুমি শুধুমাত্র ইতিহাসের সন্ধানে, তথ্যের সন্ধানে তুমি ঘুরে বেড়াও, এবং বহু অজানা বই তুমি সংগ্রহ করে পড়ো। আমাদের শ্রোতাদের সঙ্গে, আমাদের দর্শকদের সঙ্গে তোমার রিসেন্ট পড়া এমন কোনো তথ্য শেয়ার করো যেটা জেনে আমরা এমনিতেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমার থেকে সমৃদ্ধ হই, যেটা আরও নতুনভাবে আমাদেরকে আলোয় পৌঁছে দেবে। হয়তো অনেকেই জানেন, তাও আমার জানা ছিল না। আমি বাঁধনা পরব, সাঁওতালদের যে বাঁধনা পরব, সেই বাঁধনা পরব কখনো দেখিনি। এবারে একটি গ্রামে, একটি প্রত্যন্ত গ্রামে বাঁধনা পরব দেখতে গিয়েছিল, এবং সেখানে তাদের যে সংস্কৃতি, তারা তো এখনও সেই জায়গাটাতে রয়ে গেছে, যদিও বাইরে হয়তো মোবাইল ফোন ব্যবহার করছে, কিন্তু ভেতরে ওই সংস্কৃতিটাই রয়ে গেছে। এবং সেই মাঠের মাঝখানে বাঁধনা পরব শুরু হচ্ছে, মারাংবুরুর পুজো হচ্ছে, এই সমস্তগুলো চোখের সামনে দেখা। বেশি লোক নেই, ৩-৪ জন লোক, কিন্তু তার মধ্যেও একটা ছোট বলি হয়ে গেল, রক্ত, এগুলো চোখের সামনে দেখা, এটা আমার নতুন সঞ্চয় বলা যেতে পারে। তো আমরা চেষ্টা করি, আমরা যারা শহরে থাকি, শহরে তো এইসব কিছু দেখা যায় না, শহর থেকে বেরিয়ে পড়তে হয়। বেরিয়ে পড়লে তবেই মানুষকে দেখা যায়, পৃথিবীকে দেখা যায়, মানুষের সংস্কৃতি চেনা যায়, এই জন্য বেরিয়ে পড়তে হয়। সত্যি, বেরিয়ে পড়লে তবেই সংস্কৃতি দেখা যায়। ওই পথে পথেই তখন আত্মীয় গড়ে ওঠে, পথে পথেই তখন পুঁথি খুঁজে পাওয়া যায়। সৌভিকদা, তুমি রূপক চক্রবর্তীর স্মারক সম্মান পেলে। রূপকদার সঙ্গেও তোমার আত্মীয়তাই ছিল বলা যায়। আমাদের তো মানে শুধু রক্তের সম্পর্কে আত্মীয় হয় না, আমরা কবি সূত্রে, সাহিত্য সূত্রে আত্মীয়। কবি রূপক চক্রবর্তী, তাকে নিয়ে কি বলবে? এটা, এই যে সম্মান আমাকে দেওয়া হয়েছে, তার জন্য আমি বিশেষভাবে দাঁড়াবার জায়গার কাছে কৃতজ্ঞ। রূপক চক্রবর্তীর কবিতার মধ্যে যেটা সব থেকে বড় সুর, তা হলো ভাঙচুর। তিনি এক্সপেরিমেন্ট করতে
দ্বিধা করেননি। তিনি কবিতাকে নিজের মতো করে ভেঙে গড়ে নিতে পেরেছেন। এখন এক একজন কবি তারা যে যার মতো করে কবিতা লেখেন, কিন্তু রূপক চক্রবর্তীর কবিতার মধ্যে একটা বেপরোয়া ভাব ছিল, একটা আগুন ছিল, এবং এই আগুনটা কিন্তু তার শব্দের ব্যবহার। তিনি অনাদি কেবিন নিয়ে একটি কবিতা লিখেছেন, হয়তো অনেকে পড়েছেন, এবং সে কবিতাটা শুরু হচ্ছে মোগলাই পরোটা ইত্যাদি করে আস্তে আস্তে সেটা টেবিলের তলা দিয়ে সুরঙ্গে চলে গেল। সুরঙ্গের নিচে তিনি বলছেন যে যারা রান্নাটা করছে তাদের কথা। অদ্ভুত, মানে কবিতাটা একটা সাররিয়াল, একটা সবাই অনাদি কেবিনে তো সকলেই গেছে, কিন্তু এই যে একটা সাররিয়াল জায়গায় উনি নিয়ে গেলেন, এবং উনি ওটা দুখানা লিখলেন। একটা প্রথম এক্সপেরিমেন্ট কীরকম, একই কবিতা দুটো, একই বিষয়বস্তুর ওপর দুটো কবিতা, এটা রূপক চক্রবর্তী করেছে। তো তার যে এই যে একটা ভাঙা, নতুন করে কিছু খুঁজে বার করা, এই যে কবিতার মধ্যে নতুন কিছুর সন্ধান, এই জায়গাটা কিন্তু আমাদের সকলকে ভীষণভাবে নাড়িয়েছে। এখান থেকে আমরা যে যার মতো করে তুলে নেব, এটুকুই বলা। আমরা জানি সুনীলদার কবিতাতেও আমরা পেয়েছি কবি মাত্রেই বেপরোয়া, কবি মাত্রেই স্বেচ্ছাচারী। রূপকদাকে মানে যারা আমরা চোখের সামনে দেখতে পেয়েছিলাম, আমরাও জানি উনি যাপনেও কতটা পাগল পাড়া ছিলেন। আর এখন তুমি তো নিত্য, মানে আমরা জানি যে নিয়মিতভাবে তুমি কবিতা লিখছো, সাহিত্য চর্চা করছো। তোমার কি মনে হয়, আমরা এখন এই যে বলি আমরা আমাদের বই পড়া কমে গেছে, আমরা সোশ্যাল নেটেই বেশি মগ্ন থাকি, আমরা বই পড়ায় ততটা সময় ব্যয় করি না যতটা ইনস্টাগ্রামে রিল দেখতে ব্যস্ত থাকি। তোমার কি মনে হয় যে তথাকথিত লেখক সমাজ বা আমাদের পাঠক সমাজ পড়াশুনো, মানে সাবজেক্টের গভীরে যাওয়া, কোথাও কি সেটা কমে যাচ্ছে? তোমার কি মনে হয়? দেখো, কমে যাচ্ছে, হয়তো এখন কমে যাচ্ছে, কয়েকদিন কমছে, আবার বেড়ে যাবে। কারণ এই প্রযুক্তি তো আগে ছিল না, আমরা ঠিক প্রস্তুত ছিলাম না। যেরকম একটা মোবাইল আসবে, তাতে এইগুলো হবে, হঠাৎ একটা বিরাট বিপ্লব ঘটে গেল, যার জন্যে আমরা কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। তো আমাদের একটু সময় লাগছে। তার মধ্যে কি পড়াশুনো বন্ধ হয়ে গেছে? লোকে কি বই কিনছে না? অনেকে বলেন বই মেলাতে শুধু লোকে খেতে আসছেন, হুজুগ করতে আসছেন। আমি সেটা মানি না, কারণ আমি অনেক এরকম দোকানে মানুষকে ঢুকতে দেখছি যেখানে সিরিয়াস চর্চা হচ্ছে, মানুষ কিনছেন তো। এবং অবশ্যই যদি 100 জন বই কেনেন, তার মধ্যে 20-25 জন 30 জন তো পড়ছেনই। একেবারে কি পড়ছেন না? আমি জানি পড়ছেন, কারণ আমি দেখতে পাচ্ছি তারা যোগাযোগও করছে। সুতরাং একেবারে পড়ছি না এটা বলা যায় না, তবে গভীরতার একটা কথা রয়েছে। জাভেদ আখতার খুব চমৎকার একবার বলেছিলেন যে আমরা এখন এরকম হয়েছে, একজন কবি লিখছেন যে আমরা সমুদ্রের গভীরটা চাই, কিন্তু সেটা সমুদ্রের ওপরে। গভীরতাটাই চাই, কিন্তু সেটা অত নিচে নামবো না, ওটা ওপরেই থাক, ওপরেই গভীরতাটা পেয়ে যাবো। এখন এইটা যদি হয় তখন একটু সমস্যা হয়, এই আর। এক্ষেত্রে আমার আরেকটা কথা মনে পড়লো, ইয়াসরাজজি একটি রিয়ালিটি শোতে জাজ করতে গিয়ে বলেছিলেন, রেওয়াজ করোগে তো রাজ করোগে। আমাদের পড়াশুনোর ক্ষেত্রেও, লেখালেখির ক্ষেত্রেও এটা ভীষণ সত্যি। ইভেন অলোক রঞ্জন বাবু একবার আমায় বলেছিলেন যে যদি 1 পাতা লিখিস তাহলে 1 কোটি পাতা পড়বি, তার অর্ধেক ভাববি, তারপরে লিখবি। এবার আমাদের চারপাশে মোটামুটি শব্দবাজি ফাটছে, আর বেশি সৌভিকদাকে আটকে রাখবো না, কিন্তু সৌভিকদাকে পাশে পেয়েছি, কবি সৌভিক গুহ সরকারকে সঙ্গে পেয়েছি। তোমার থেকে একটা ছোট্ট কবিতার আবদার তো থাকবেই। শোনা যাবে কিনা বুঝতে পারছি না, যাই হোক একটা ছোট্ট কবিতা পড়ছি। কবিতাটার নাম কবিত্ব। কিছুই নেই আমার, না উপমা চাতুর্য, না শব্দের মায়া, না ধ্বনির মাতন। এমন কাঙাল আমি, অলংকারের জ্ঞানটুকুও নেই। তোমাকে যদি না সাজাই হে আমার বাংলা কবিতা, তুমি কি আমায় যন্ত্রণা দেবে কেবল, কবিত্ব দেবে না? বাংলা কবিতাকে সাজানোর জন্যই
এমন কবি, এমন সাহিত্য সাধকদের জানা আমাদের খুব জরুরি। আপনারা বইমেলায় আসছেন, অবশ্যই আমাদের রেডিও নিউ টাউনের 301 নম্বর স্টলে আসুন, কিন্তু বইমেলায় এসে অন্তত একটি বই পড়ুন, আপনার বাড়ির বাচ্চাটিকে একটি বই উপহার দিন, কারণ যতদিন বই বাঁচবে ততদিন আমাদের অস্তিত্ব বাঁচবে। অনেক ধন্যবাদ সৌভিকদা তোমাকে। আমাদের রেডিও নিউ টাউনের দর্শক যারা ইউটিউবে তোমাকে আমাকে দেখতে পাবে, আর আমাদের শ্রোতাদের কি বলবে? বলবো বই পড়ুন, বইয়ের মতো সঙ্গী আর দুটো নেই। একাকিত্বের সঙ্গী, আনন্দের সঙ্গী, দুঃখের সঙ্গী, বইয়ের মতো বন্ধু আর নেই। ঠিক, আমরা সকলেই বই বাহিক হই। ভালো থাকবেন, রেডিও নিউ টাউনের সঙ্গে থাকবেন। নমস্কার।